থাম দুজন। দৃষ্টি পুনম তোদের দুইটাকে বলছে, আমি যদি দেখি তোরা কেক মাখামাখি করছিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তাওয়াফের শাসানো শুনে দুজন আপাতত ঠান্ডা হলেও তাওয়াফ চলে যাওয়ার পরে দুজন আবার শুরু করে দিল। এরিন তাওয়াফ ভাইকে খুঁজছে। কেক কাটার পরে তাওয়াফ ভাই যেন কোথায় চলে গেছে। প্রিয়া এরিনকে দেখে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো? পেখম দৃষ্টি, ওরা মনে হয় মুখ ধুতে রুমে গেছে। এরিন সত্য বলল না, হেসে জানালো সে এদের দুজনকেই খুঁজছিল। এরিন একবার দেখছিল তাওয়াফ ভাই বাইরে যাচ্ছে, তবে পরে আর ফিরতে দেখেনি, তাই সে তাওয়াফ ভাইকে খোঁজার জন্য বাইরে যাচ্ছে। হয়তো লনেই পাওয়া যাবে। তাওয়াফ ভাইকে একা নিরিবিলি পেলেই ভালো হবে। সে যে কথা বলতে চাচ্ছে এত মানুষের ভেতরে কখনোই বলতে পারবে না। কেক মাখামাখি করে ভূত সেজে ফেলেছিল। পেখম মুখ দিয়ে এসেছে, তেল তেলে ক্রিম উঠতে চায় না। কত কষ্ট করে মুখ পরিষ্কার করেছে। পেখমও মনে মনে তাওয়াফ ভাইকে খুঁজছে। এতদিন বুঝতে পারেনি, এখন বুঝতে পেরেও কি তা ভাইকে সে পছন্দের কথা বলতে পারবে? জীবনেও পারবে না। হিটলার মির্জা এখন ভালো ব্যবহার করলেও এই কথা শোনা মাত্র তার কল্লা নামিয়ে ফেলবে। পৃথিবীতে কত কত মানুষ, পৃথিবী না পুরো বাংলাদেশে 8 কোটি মানুষের মধ্যে তোর আর কাউকে পছন্দ হলো না? পছন্দ করার জন্য শেষমেশ হিটলার মির্জাকেই পেলি। এই পছন্দের কথা কি তুই কোনোদিন ওনাকে জানাতে পারবি? সদর দরজার বাইরে পা রেখে এরিন তাওয়াফ ভাইকে দেখতে পেল। তাওয়াফ ভাই থেকে এগিয়ে যাওয়ার সময় সে অনুভব করলো তার পা অচল হয়ে আসছে। এরিনকে কাছাকাছি দেখে তাওয়াফ বলল, কোথায় যাচ্ছিস? কোথাও না। এরিনের হাত পা কাঁপার সাথে সাথে গলাও কাঁপছে। কোনো মতে সে বলল, কোথাও না। বাইরে থাকিস না, ভেতরে চলে আয়। তাওয়াফ ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালে এরিন ডাকলো। তাও ভাই। তাওয়াফ থামলো, ফিরে তাকিয়ে বলল, কিছু বলবি? আলিশবা বাড়ি যাওয়ার জন্য কাঁদছে। আলায়া থাকতে চাচ্ছে। ইতি তার বোনকে খুঁজছে। পেখম আপু, আমার আপুকে দেখেছো? আপু কোথায় চলে গেছে, পাচ্ছি না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। পেখম এরিনের খুঁজে বাইরে চলে এলো। দূর থেকে এরিনকে তাওয়াফের সাথে দেখতে পেল। ইতি আপুকে খুঁজছে বলার জন্য পেখম ওদের দিকে এগিয়ে যাচ্ছে। এরিন পেখমকে আসতে দেখেনি। কাছাকাছি এসে পেখম শুনতে পেল এরিন তাওয়াফকে বলছে, তাও ভাই, আমি তোমাকে ভালোবাসি। তাওয়াফের প্রতিক্রিয়া দেখার আগে পেখম থেমে গেল। এরিন আপু তাওয়াফ ভাইকে ভালোবাসে। পেখম সামনে এগোলো না, নিঃশব্দে পিছিয়ে আসছে। পেখম ভেতরে চলে এলে ইতি জিজ্ঞেস করলো, আপুকে পেয়েছো? ইতির কথা পেখম আদৌ শুনেছে কিনা বোঝা গেল না। তার চোখ জলে টলমল করছে। পেখম ঘরে চলে এলো। এরিন আপু তাকে বলেছিল একজনকে আপু ভালোবাসে, কিন্তু সেই মানুষ যে তাওয়াফ ভাই এটা পেখম কখনো কল্পনাও করেনি। পেখম চোখের পানি ধরে রাখতে পারল না। তার পছন্দের মানুষটাকে এরিন আপু ভালোবাসে। তাওয়াফ ভাই কি এরিন আপুর ভালোবাসা গ্রহণ করে নিয়েছে? বালিশে মুখ গুজে পেখম কেঁদে যাচ্ছে। ইলহাম ওদের নিয়ে যাচ্ছে। আগে ছোট দাদিদের ওখানে হয়ে গিয়ে তারপর এরিন ইতিকে নামিয়ে দিয়ে আসবে। যাবার আগে তটিনী পেখমকে দেখে যেতে চেয়েছিল, কিন্তু পেখম এখানে নেই। দৃষ্টি পেখমকে খুঁজে আনার কথা বলল। তটিনী বলল, আচ্ছা, ওকে না পাওয়া গেলে থাক। আলিশবা ঘুমিয়ে পড়েছে। গাড়িতে এরিনকে অনেকটা চুপচাপ লাগছে। ইলহাম বলল, ইরিন, তোরা থেকে গেলেই পারতি। আলিশবা না হয় রাতে কান্না করবে। তোরা কেন চলে যাচ্ছিস? ছোট দাদিকে দেখতে ইচ্ছে করলো। ইলহাম আজ ভেতরে গেল না। তটিনী আলাইয়া আলিশবাকে নিয়ে ভেতরে পা রাখতেই দেখলো পল্লব মির্জা গোলাপজানের সাথে ঝগড়া করছেন। ওদের কেন ওই বাড়িতে পাঠিয়েছে? গোলাপজান তিক্ত কণ্ঠে বললেন, আমার নাতনিটা কই যাবে না যাবে তা কি আমি তোরে জিজ্ঞেস করুম? আমি ওদের যাওয়ার অনুমতি দিছি। মাঝে মাঝে তটিনীর ইচ্ছে করে পল্লব মির্জাটাকে মামাকে বলে সাইজ করিয়ে দিবে। একটা মানুষ সকলের জীবনে অশান্তির কারণ। পরদিন তাওয়াফ তার অফিসে বসে আছে। একটু আগে কণিকার সাথে কথা হয়েছে। মেয়েটার নতুন বিয়ে হয়েছে। বর্ষা ওকে একদিন বাড়িতে আসতে বলা উচিত ছিল, কিন্তু পেখম তাদের বাড়িতে আছে ভয়ে কণিকাকে আসল কথা বলতে পারছে না। কণিকাকে পেখমের নাম জানিয়ে ভুল একটা করে ফেলেছে। দুজনের সামনাসামনি হলে কণিকা গড় গড় করে পেটের সব কথা পেখমকে জানিয়ে দিবে। দরজায় নক হলো। তাওয়াফ বলল, কেমন? স্যার একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমের ডিটেলস বলো আজিজ। আজকে আপনার চাচা অফিসে এসে ঝামেলা করেছে, আপনাকে গালাগাল করেছে, ভেতরে আসতে চেয়েছে। আজিজ ভেতরে এসে কাচুমাচু মুখে বলল। তাও শান্ত চোখে আজিজের দিকে তাকিয়ে বলল, আজিজ, তোমাকে আমি কি বলেছিলাম? আজিজ আমতা আমতা করে বলল, কি বলেছিলেন স্যার? আমার চাচা মহোদয় এলে ওনাকে সোজা আমার কাছে নিয়ে আসবে। সরি স্যার, এখন কি ওনাকে আপনার কাছে নিয়ে আসবো? হুম। পল্লব মির্জা অশান্ত ঝড়ের বেগে তাওয়াফের অফিসে ঢুকলো। তাওয়াফ চাচাকে দেখে কানে দেওয়ার জন্য তুলো খুঁজলো, কিন্তু দুর্ভাগ্যবশত তুলো পেল না। তুই আমার মেয়েকে ওই বাড়িতে রেখেছিলি, জন্মদিনে অনুষ্ঠান করে আবার আমার ভাতিজিদেরও ডাকছিস। এত সাহস তোকে কে দিয়েছে? চাচার জন্য তাওয়াফের দেওয়া হয়।
কারণ লোকটা মানসিকভাবে সুস্থ না। কোনো সুস্থ মানুষ এরকম চিৎকার চেঁচামেচি করতে পারে না। ওনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। কণিকাকে দেখালে কি কাজ হবে? আজব, তুই আমার মেয়েকে ওর নিজের বাড়িতে পাঠাবি? আমি তোকে শেষবারের মতো বলছি তাওয়াফ, আমার মেয়েকে আমার থেকে দূরে করতে চাস তাই না? এই লোকের পৃথিবীর আর কারোর সাথে সমস্যা নেই, সব সমস্যা তার সাথে। আপনার মেয়ে কয়েকটা দিন আমাদের বাড়িতে আছে দেখে আপনি এমন ছটফট করছেন। আপনার মেয়েকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাড়িতে রেখে দিলে তখন আপনি বেঁচে থাকবেন বলে মনে হচ্ছে না। চাচাকে রাগাতেই তাপ কথাটা বলেছে। পল্লব মির্জার কথা শুনে তাপের দিকে তেড়ে এসে বললেন, হারামজাদা, কি বললি তুই? আরেকবার আমার মেয়েকে বিয়ে করার কথা মুখে আনলে আমি তোর চিপ টেনে ছেড়ে ফেলবো। পল্লব মির্জা তাপকে আক্রমণ করার আগে আজিজ ওনাকে ধরে ফেলেছে। চাচাকে এত বেশি উত্তেজিত হতে দেখে তাপ হেসে বলল, রিল্যাক্স মিস্টার মির্জা, এত উত্তেজিত হওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না। মেয়ের সংসার দেখে যেতে চান না নাকি? এখনও তো আপনার মেয়েকে বিয়ে করিনি। আমাদের বিয়ে হবে, আপনার মেয়ে আমার সন্তানদের মা হবে। আপনাকে নানা বানানোর আগ পর্যন্ত প্লিজ উপরে যাবেন না। গোলাপজান পানের বাটা নিয়ে বসেছিলেন। মেয়েটা বাড়িতে থাকতে দাদির সাথে যেমন ঝগড়া তর্ক করত, তেমন দাদিরও খেয়াল রাখত। মাঝে মাঝে দাদির পানের বাটা থেকে পান নিয়ে নিজেও খেত। ঠোঁট জিব্বা লাল করে দাদিকে গিয়ে দেখাতো। গোলাপজান তটিনীর কাছে পেখমের কথা একাধিকবার জিজ্ঞেস করেছেন, তবুও মন শান্ত হয় না। নাতনিটাকে দেখতে মন চায়। ড্রয়িং রুমে গোলাপজান একাই বসেছিলেন। এই সময় একজন মহিলার আগমন ঘটল। গোলাপজান বাড়িতে অপরিচিত মানুষের আসা পছন্দ করেন না। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? কার কাছে আইছো? মহিলা প্রশ্নের জবাব দেওয়ার বদলে চারিদিকে তাকিয়ে কিছু খুঁজছে। গোলাপজান আগের থেকেও কঠিন গলায় বললেন, কথা কও না কেন? কারে খোঁজো? আমি আপনার ছেলেকে খুঁজছি। আপনার ছেলে কি ভেবেছে আমার খোঁজ খবর না নিলে, আমার কল না তুললে আমি ওকে ছেড়ে দেব? এত সোজা? এইসব কি কথা কইতাছো? হ্যাঁ, আমার পোলা তোমার খোঁজ খবর নিব কেন? কারণ আমি তার বউ, সে আমাকে বিয়ে করেছে। এখন তো আমার দায়িত্ব নেওয়া থেকে সে হাত ধুতে পারবে না। গোলাপজান মুখের কথা হারিয়ে ফেলেন। এটা কি তাহলে পল্লবের বউ? তিনি চিৎকার চেঁচামেচি করে ছেলের বউদের ডাকতে লাগলেন। নাজমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে আম্মা, এভাবে কেন ডাকছেন? কি হয়েছে? এদিকে আইসা দেখা যাও, আমার ছেলেদের খবর দাও। আমার বাড়িতে এইসব কি হইতাছে? আমি বেঁচে থাকতে এসব মেনে নিব না। পল্লব মির্জাকে এক প্রকার সিকিউরিটি ডেকে জোর জবরদস্তি অফিসের বাইরে দিয়ে আসতে হলো। অফিসের বাইরে এসেও তিনি তাপকে অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছেন। পকেটে ওনার ফোন পাচ্ছে, কিন্তু তিনি ফোন না তুলে তাপকে গালে দিতে ব্যস্ত। এক নাগালে ফোন বেজেই চললে অবশেষে তিনি কল তুললেন। ভাবির নাম্বার দেখে ছাড়ি দেওয়ার মতো করেই বলল, কি সমস্যা ভাবি, বারবার কল দিচ্ছ কেন? ফোনের এপাশ থেকে নাজমা বলল, কি সমস্যা? তুমি নিজেই বাড়িতে এসে দেখো। এখন বাড়িতে আসতে পারবো না। তুমি অবশ্যই এখন বাড়িতে আসবে। তোমার জন্য বাড়িতে যে ঝামেলা সৃষ্টি হয়েছে তা তুমিই সমাধান করবে। কল কেটে নাজমার শাশুড়ির দিকে তাকালো। গোলাপজান ব্যাকুল কণ্ঠে জানতে চাইলেন, হারামজাদা শকুনের বাচ্চা কি কইছে? পল্লব আসছে আম্মা। মহিলার নাম শায়লা। এক সপ্তাহের উপর চেষ্টা করেও সে পল্লব মির্জাকে ধরতে পারছে না, তাই বাধ্য হয়ে আজ বাড়িতে উঠতে হয়েছে। শায়লাও পল্লব মির্জার আসার অপেক্ষায় বসে আছে। বাড়ির এরকম পরিবেশ দেখে তটিনী নিচে থাকলো না, দোতলায় চলে এলো। বাড়িতে কিয়ামত হলে গেলেও তো এই লোক জানবে না। তটিনী সোজা আজানের ঘরে চলে এলো। আজান গিটার হাতে নিয়ে বসেছিল। হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে ঢুকতে তটিনী বলল, গিটার ফিটার পরে বাজাবেন তো, আগে শুনুন আপনাদের বাড়িতে কি হচ্ছে। আপনার চাচার বউ এসেছে, মানে পেখমের দ্বিতীয় মা। ওই মহিলা এখন কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ওনার হক অধিকার আদায় করে তবেই নাকি যাবেন। পেখমের জানা মতে সে দৃষ্টিকে কোনো উপহার দেয়নি। তার কাছে তো টাকাই নেই, কিন্তু দৃষ্টি তাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে যাচ্ছে। পেখম তো এটাই জানেন এত সুন্দর উপহারটা কি। কলেজে এসে জেনেছে পেখম দৃষ্টিকে গিফট দিয়েছে। আমি তোকে গিফট দিয়েছি। না, ভূতে দিয়েছে। কি গিফট দিয়েছি তোকে? দৃষ্টি ভাবছে পেখম জেনে বুঝে মজা করছে, তাই সে বলল, কেন ঢং করছিস শুনি? নিজেই গিফট দিয়ে ভুলে গেছিস নাকি কি দিয়েছিস? পেখম আকাশ পাতাল ভেবেও বুঝে উঠতে পারছে না এই মিরাক্কেল কিভাবে ঘটলো। হঠাৎ তার মন বলে উঠলো, তার গাউনের মতোই কি তাওয়াব ভাই তার নাম করে দৃষ্টিকে গিফট দিয়েছে। তাওয়াব ভাইয়ের কথা মনে হতেই রাতের ওই কথা মনে পড়লো। ইরিন আপু যখন তাওয়াব ভাইকে প্রপোজ করছিল, পেখমের চেহারায় আবার অমাবস্যা নেমে এলো। হঠাৎ পেখমের মোট পরিবর্তন হতে দেখে দৃষ্টি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? চেহারার 13টা বাজিয়ে রেখেছিস কেন? পেখম মোটামুটি তার সব কথাই দৃষ্টির সাথে শেয়ার করে, কিন্তু এই কথাটা কোনোভাবে শেয়ার করতে পারছে না।
তাই সরাসরি দৃষ্টিকে কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলল, দৃষ্টির ধর, তুই কাউকে পছন্দ করিস, সেই মানুষটা আবার তোর অনেক আপন একজন পছন্দ করে, তখন তুই কি করবি? প্রশ্নটা শুনে দৃষ্টি বাঁকা চোখে পেখমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তুই আবার কাকে পছন্দ করিস? পেখম সাথে সাথে বলে উঠল, আমি না, আমার এক ফেসবুক ফ্রেন্ডের কথা তোকে বলেছিলাম না, সে যাকে পছন্দ করে তার একটা বোনও ওই ছেলেকে পছন্দ করে, ভালোবাসে, তাই ও আমার কাছে জানতে চেয়েছে এখন ওর কি করা উচিত। তোর যে দুনিয়া জুড়ে কত ফ্রেন্ড! এখন জেলাস হোস না প্লিজ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। দৃষ্টির প্রশংসা করেও খুশি হয়ে বলল, সমাধান আর কি, দুইটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, এখানে মেয়ে দুইটা কিচ্ছু করার নেই, আগে জানতে হবে ছেলেটা ওদের দুজনের থেকে কাকে পছন্দ করে। পেখমের মাথায়ও এই কথা এসেছে, কিন্তু এতে তার মন খারাপ বেড়েই চলেছে। তাও ভাই কখনোই তাকে পছন্দ করবে না, পছন্দ করলে ইরিন আপুকেই করবে, কারণ ইরিন আপু সব দিক দিয়ে তার থেকে এগিয়ে। পল্লব মির্জা বাড়ি ফিরে শায়লাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন। শায়লা বাড়ি চলে আসবে তিনি কল্পনাও করেননি। পল্লব মির্জার মেজাজ আগেই চড়েছিল, শায়লাকে দেখে তিনি বোধবুদ্ধি হারিয়ে ফেললেন। শায়লা বসেছিল, পল্লব মির্জা ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে শায়লার হাত ধরে দাঁড় করিয়ে টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে লাগলেন। শায়লা কোনো অবলা নারী না, সে ঝাড়া মেরে পল্লব মির্জার হাত ছাড়িয়ে দিয়ে বলল, ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? পল্লব মির্জা অগ্নিদৃষ্টিতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তোমাকে বাড়িতে আসতে না করেছিলাম। আমাকে এখানে আসতে তুমিই বাধ্য করেছো। তুমি তোমার বউকে ছাড়তে পারবে না এই কথা আমি জানি, কিন্তু এখন তোমার বউই তোমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। পল্লব মির্জা শায়লা চল শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বললেন, আমার বাড়িতে কিসের অধিকার তোর? গোলাপ যেন ভৎসনা করে বললেন, আমার বাড়িতে খাড়াইয়া এই মাগির বেটি কিসের অধিকারের কথা কয় রে পল্লব? আমার বউ নাতনির জায়গায় তুই এই বাজারের বেটিরে দিবি? আমি বেঁচে থাকতে এইটা হইতে দিব না। শায়লা গোলাপ জানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, আপনার ছেলে বাজারের মেয়েকে বিয়ে করতে পেরেছে, এখন অধিকার দিতে আপত্তি কেন? বাজারের মেয়ের সাথে শুতে সমস্যা নেই, তাকে বউ স্বীকৃতি দিতে আপনাদের ইজ্জতে দাগ লাগে। শায়লার সাহস দেখে পল্লব মির্জা রাগে কাঁপছেন। গোলাপজান হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়েছে। নাজমা সানজিদা নিজেদের মুখ চাওয়াচাই করলো। যে মেয়ের মুখের ভাষা এমন, সে কি এত সহজে পল্লবের পিছু ছাড়বে? তা পেখমের তাকে এড়িয়ে চলার ব্যাপারটা প্রথম দিন বুঝতে পারেনি। দৃষ্টির জন্মদিনের রাত পর্যন্ত তো সবই ঠিক ছিল, তারপর হঠাৎ কি হয়ে গেল? পেখমের রাগ বা অভিমানের কারণ সে খুঁজে পাচ্ছে না। তা ওদের কলেজে নামিয়ে দেওয়ার কথা বললে পেখম তৈরি হয়ে নিচে চলে এলেও বলল তার পেট ব্যথা করছে, সে আজ কলেজে যাবে না। তাপ কতক্ষণ বোকার মতো পেখমের দিকে তাকিয়ে রইল। দৃষ্টিকে একাই কলেজে নামিয়ে দিয়ে অফিসে গেল। অফিসেও তার মন বসলো না, তাই দুপুরে বাসায় চলে এসেছে। পেখম সকালে পেট ব্যথার কথা বলে কলেজে না গেল, তাপ বাড়ি ফিরে দেখলো এ মেয়ে দিব্যি ছোটাছুটি করছে। অসুস্থতার কোনো লক্ষণই নেই। রানী বড়ইয়ের ভর্তা বানিয়েছে, পেখম ভর্তা খাওয়ার জন্য যাচ্ছে। পথে তাপের সাথে দেখা হয়ে গেল। ওখান থেকে পেখম ইউটার্ন নিতে চাইলে তাপ ডাকলো, পুনম দাঁড়া। পেখমে দাঁড়াতে ইচ্ছে করলো না, কিন্তু পা থেমে গেল। তাওব ভাইয়ের ভাইয়ের সামনে পড়লে হয়তো সে কেঁদে ফেলবে, আর না হলে জিজ্ঞেস করে বসবে তাওব ভাই কেন তাকে পছন্দ না করে ইরিন আপুকে পছন্দ করে। তাও পেখমের সামনে এসে দাঁড়ালো। 2 মিনিট শুধু পেখমকে ভালো করে দেখলো, তারপর জিজ্ঞেস করলো, কি হচ্ছে তোর? পেখম তাওব ভাইয়ের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাওব বলল, আমার দিকে তাকা, তারপর বল কি হচ্ছে তোর? পেখম অনেক কষ্টে কান্না আটকে রাখছে। মাত্রই তো সে তাওব ভাইকে পছন্দ করতে শুরু করেছিল। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। পেখম ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তাওব একটু নরম হলো। কোনো কারণে তুই কি আমার উপর রেগে আছিস? আহা, তাহলে আমার সাথে কথা বলছিস না কেন? বলছি তো। মুখে এই কথা বলল, পেখম মনে মনে বলল, আপনি তো ইরিন আপুকে পছন্দ করেন তাও ভাই, তাহলে আমি কেন আপনার সাথে কথা বলবো? তাওব দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের কখন কোন কারণে মন খারাপ হয় এটা খুঁজে বের করতে করতে তার মাথা চুল পেকে যাবে। পেখমের আবার কিছু হয়েছে, এটা বাড়ির সবাই বুঝতে পারছে। কি হয়েছে জিজ্ঞেস করলো, পেখম কাউকে কিছু বলছে না। সে কিভাবে বলবে তাওব ভাইকে আমি পছন্দ করি, কিন্তু তাওব ভাই আমাকে না ইরিন আপুকে পছন্দ করে। নূরজাহান নানাভাবে পেখমের পেট থেকে কথা বের করতে চাইলেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। চঞ্চলতা ছেড়ে পেখম আবার শান্ত হয়ে গেছে। ইলহাম জেসমিন চাচির আড়ালে দাদিকে বলল, দাদি, পল্লব কাকার দ্বিতীয় স্ত্রী 2 দিন ধরে ও বাড়িতেই থাকছে। এই কথাটা কি কোনোভাবে পেখম জেনে গেছে?
নূরজাহান নিজেই তো জানতেন না, তিনি অবিশ্বাস্য চোখে ইলহামের দিকে তাকিয়ে বললেন, পল্লব ওই বউটা বাড়িতে নিয়ে এসেছে, তুই কার থেকে জেনেছিস? আজানের সাথে দেখা হয়েছিল। নূরজাহান মাথায় হাত দিয়ে বসে রইলেন। স্বামী স্ত্রীর মধ্যে ছোট বড় ঝগড়া বিবাদ হতেই পারে। পল্লব বউ মেয়েকে বাড়িতে নেওয়ার চেষ্টা না করে ওই বউকে বাড়িতে নিয়ে এসেছে। নূরজাহান কথাটা নিজের বৌমাদের জানানোর সময় জেসমিন এসে শুনে ফেলল। সে প্রথমে বিশ্বাসই করতে পারল না। যখন বিশ্বাস হলো তখন আর জেসমিন নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। জেসমিনকে ধরাধরি করে ঘরে নিয়ে গেলে মাকে এভাবে দেখে পেখমও প্যানিক করতে লাগলো। মার কি হয়েছে বড় মা? ও মা, তোমার কি হয়েছে? নূরজাহান পেখমকে শান্ত করতে বললেন। তোর মার মনে হয় শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। ইলহামকে ডাকো তো বৌমা, এসে প্রেশার মেপে দেখুক। পেখমকে শান্ত করা গেল। জ্ঞান ফিরলে জেসমিন পেখমকে সবটা জানিয়ে দিল। তোর বাপ আমাদের বাড়ি থেকে বের করে তার নতুন বউকে বাড়িতে তুলেছে পেখম। এই কথা শুনে পেখম উম্মাদের মতো করতে লাগলো। চাচিরা সবাই মিলেও পেখমকে ধরে রাখতে পারছে না। ইলহাম এলো, কিন্তু সেও পেখমকে বোঝাতে পারলো না। জেসমিন পাথর হয়ে বসে চোখে জল ফেলে যাচ্ছে। পেখম ঘরের জিনিস ভাঙাভাঙি করে নিজের ক্ষতি করতে চাচ্ছে। উপায় না পেয়ে প্রিয়া গিয়ে তাওফকে জানালো। তাওয়াফ ভাই, বেগম পাগলামি করছে, ওকে থামান প্লিজ। পাগলের কাজ তো পাগলামি করায়। তাওফ ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই জিজ্ঞেস করলো, কেন পাগলামি করছে? বেগমের বাবা নাকি ওদের বাড়িতে ওনার দ্বিতীয় বউকে নিয়ে এসেছে। এটা শুনেই বেগম। প্রিয়া কথা শেষ করতে পারল না। তার আগে তাওফ প্রিয়াকে রেখে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তাওফ ঘরে ঢুকে দেখলো পেখম ড্রেসিং টেবিলের আয়না ভেঙে হাতের তালু কেটে ফেলেছে। টুপটুপ করে ফ্লোরে রক্তের ফোঁটা পড়ছে। নূরজাহান চিৎকার করে পেখমকে শান্ত হতে বলছে। তাওফ এই ঘটনা দেখে পেখমকে এসে ধরল। পেখম তারপর ধস্তাধস্তি করে যাচ্ছে দেখে তাপ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠে পড়ল। এক থাপ্পড় দিয়ে চাপার দাঁত সব ফেলে দেব, বেয়াদব। 2 দিন পর পর নতুন নতুন নাটক শুরু হয়েছে। তুই মরে গেলে তোর বাপের কি আসবে যাবে রে? সে যদি তোকে এতই ভালোবাসতো তাহলে তোর কথা ভাবতো। তুই ভাবছিস মরে গিয়ে তুই তোর বাপকে শাস্তি দিবি? তাহলে জেনে রাখ, এর থেকে বোকামি ভাবনার কিছু হয় না। তাহমিনা ছেলেকে মেয়েটাকে এরকম ধমকাতে দেখে একটু নরম হতে বললে তাও মাকেও ধমক দিল। এখানে আসার পর থেকে একটা না একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তোমাদের কথা একবার ভাবছে নাকি তোমাদের ভালোবাসার কোনো দাম দিচ্ছে? বেগম কাঁদতে কাঁদতে তাওয়াফের বাহুর মধ্যেই নেতিয়ে পড়ল। আর কান্না আসছে না তার। তাওয়াফের আজ ভীষণ রাগ উঠেছে। যারা ওকে ভালোবাসছে ওদের ভালোবাসা না দেখে বাবার ভালোবাসার জন্য পাগলামি করে যাচ্ছে। ইলহাম পেখমের হাতের রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে দিয়েছে। তাওয়াফ সামনে বসে আছে। তাওয়াফের ভয়ে পেখম কিছু বলছে না, এমনকি তাওয়াফের দিকে মাথা তুলে তাকাচ্ছেও না। তাওয়াফ ঘর থেকে সবাইকে বের করে দিয়েছে। পেখমের সাথে একা কথা বলতে চায় সে। ইলহামের কাজ শেষ হয়ে গেলে তাওয়াফ ওকে ইশারায় চলে যেতে বলল। ইলহাম যাওয়ার আগে চোখের ইশারায় ভাইকে অনুরোধ করে গেল পেখমকে যেন না বকে। ইলহাম যাওয়ার পর দুজনই অনেকটা সময় চুপ করে থাকলো। অবশেষে তাওয়াফ কথা শুরু করলো। এবার বলতে সমস্যা কি, আর কি করতে চাস তুই? পেখম মাথা নিচু করে বসে আছে, জবাব দিচ্ছে না। তাওয়াফ আবার জিজ্ঞেস করলো, এখনো মরতে চাস তুই? কথা বল পেখম, তুই জানিস কখন আমার মেজাজ খারাপ হয়? আমি ওই কতি মহিলাকে খুন করতে চাই। তাওয়াফ শান্ত কণ্ঠে বলল। তারপর? পেখম থতমত খেয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। তারপর তোর জীবন জেলে কাটবে। পেখম এবার মুখ তুলে তাওয়াফের দিকে তাকালো। জলে টলমল চোখে রুদ্ধ গলায় বলল, ওই মহিলা আমার মায়ের সংসার নষ্ট করেছে, আমি কিছুই করবো না। দোষ কি সবটাই মহিলার? তোর বাবার কোনো দোষ নেই? তোর বাবা বিয়ে না করলে কোন মহিলার সাধ্য ছিল তোর মায়ের সংসার ভাঙার? পেখম ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, ওই মহিলা আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তোর বাবা তো কচি খোকা না? পেখমের গাল বেয়ে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পল্লব মির্জা তোর বাপ বলে বাপের দোষ তোর চোখে পড়ছে না। আমার চোখে তো এই মহিলার থেকেও তোর বাপকে বেশি দোষী মনে হয়। সে জানতো না তার বিবাহযোগ্য মেয়ে আছে। সে জানতো না তাকে অসম্ভব ভালোবাসে এমন একজন স্ত্রী আছে। তারপরও তিনি দ্বিতীয় নারীকে ওনার জীবনে আসার সুযোগ দিয়েছেন। পেখম 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তা পেখমকে কাঁদতে দেখে দীর্ঘশ্বাস ফেলল। কাঁদলে কি হবে? কেঁদে কেটে তুই সমস্যার সমাধান করতে পারবি? পেখম কেঁদে কেঁদেই বলল, আমি তাহলে কি করব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো কিছু ভাবতে পারছি না আমি। মন যাচ্ছে হয়তো ওই মহিলাকে মেরে ফেলে নয়তো নিজেই মরে যাই। কাউকে না মেরেও কিন্তু প্রতিশোধ নেওয়া চায়। প্রতিশোধ? নিজের বাবাকে শাস্তি দিতে পারবি? তোর মাকে ঠকানো দেয় জেলে দিতে পারবি? না। যখন শাস্তি দেওয়া সম্ভব না, প্রতিশোধ নেওয়াই তখন একমাত্র পথ।
কিভাবে প্রতিশোধ নেব আমি? বেগম জানার জন্য তাওফের মুখের দিকে তাকিয়েছে। তাপ নীরব হয়ে কতক্ষণ বসে থাকলো। বেগম আদর্য হয়ে বলল, বলছেন না কেন? তাপ বেগমের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল। আমাকে বিয়ে করে। বেগম চমকে উঠল, অবিশ্বাসে চোখ বড় বড় করে ফেললো। কি বিয়ে? এত অবাক হওয়ার কিছু নেই। তুই আমাকে ভালোবেসে বিয়ে করবি না। তোর বাবা পৃথিবীতে সব থেকে বেশি মনে হয় আমাকে অপছন্দ করে। তোর বাবা যেমন একজনকে বিয়ে করে তোদের সবাইকে কষ্ট দিচ্ছে, তুই তার সব থেকে অপছন্দের ছেলেকে বিয়ে করে তোর বাবার থেকে প্রতিশোধ নিয়ে নে। এমনটা হতে পারে আমার থেকে তোকে আলাদা করতে তোর বাবা তার ওই বউকেও ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। বেগম শূন্য দৃষ্টিতে তাওফের দিকে তাকিয়ে রইল। তাওফ উঠে দাঁড়িয়ে পড়ল, যেন সে কোনো বিজনেস ডিল করছে। ভাবসাব কিছুটা এমন নিয়েই আবার বলল, এই অফার আজ রাত পর্যন্ত কার্যকর থাকবে। কাল সকালে মনে রাখবো না আমি তোকে এমন কোনো অফার দিয়েছিলাম। ভাবতে থাক কি করবি তুই। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমার রুমের পথ তোর চেনে আছে। বেগম ভাবনা শূন্য হয়ে পড়েছে। তাওফ ভাই কি তার সাথে মজা করছে? কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছিল না, সিরিয়াস ভাবেই কথাগুলো বলেছে। তাওফ ভাই তাকে পছন্দ করেন এটা বেগম খুব ভালো করে জানে। শুধুমাত্র বাবার থেকে প্রতিশোধ নিতে তাকে সাহায্য করতে দয়া দেখিয়ে বিয়ে করার কথা বলেছে। এতে কি ইরিন আপুকে ঠকানো হবে না? আর সব থেকে বড় কথা যে বিয়েতে ভালোবাসা নেই, এমন বিয়ে বেগম মরে গেলেও করবে না। ঘর থেকে বেরিয়েছে তাওফ হাত ছেড়ে বাঁচলো। দেয়াল ধরে দাঁড়িয়ে বড় বড় করে দম নিচ্ছে। বেগমের জবাব কি হবে তা ভাবতে পারছে না। তবে এটাই তার জন্য শেষ সুযোগ। বেগম পাথরের মূর্তির মতো বসে আছে। তার মাথা খাতার সাদা কাগজের মতো ফাঁকা। বাবাকে সে ক্ষমা করবে না। তার ভালোবাসার প্রতিদানে বাবা তাকে যতটা কষ্ট দিচ্ছে, বেগমও বাবাকে ততটাই কষ্ট ফেরত দিতে চায়। কিন্তু কিভাবে দিবে? তাওফ ভাইকে বিয়ে করে? না না, আমি কিছুতেই এমনটা করতে পারবো না। বেগম উঠে ঘর জুড়ে পায়চারি শুরু করে দিয়েছে। তার মাথা কাজ করছে না। বেগম ভীষণ সংকোচ নিয়ে তাওফ ভাইয়ের দরজায় টোকা দিল। একবার টোকা দিতেই ভেতর থেকে তাওফের গলা শোনা গেল, দরজা খোলা, চলে আয়। বেগম জড়তা নিয়ে ভেতরে এলো। তাওফের দিকে তাকাতে পারছে না, নিজের দিকে তাকিয়ে আছে। তাওফ বেগমের দিকে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞেস করলো, ভাবা শেষ? হুম। তাওফের ভেতরে ভয় কাজ করছে। মনে মনে সে চাচ্ছে বেগমের উত্তর পক্ষে হোক। কে সিদ্ধান্ত নিয়েছিস? আমি কি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বলবো, কিন্তু তাওফ মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবার কিন্তু কেন? বেগম বলল, আগে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন কর। তাওফের অনুমতি পেয়েও বেগম ভাবছে এই প্রশ্ন করা কি ঠিক হবে। তারপরও সাহস করে জিজ্ঞেস করেই ফেলল, আপনি তো ইরিন আপুকে পছন্দ করেন, আমাকে বিয়ে করলে ইরিন আপুকে ঠকানো হবে না? তাওফ হাঁ করে কতক্ষণ বেগমের দিকে তাকিয়ে রইল। এই মেয়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? সে ইরিনকে পছন্দ করে এই কথা পাগলটাকে কে বলেছে? অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখে তাওফ পাল্টা প্রশ্ন করল, আমি ইরানকে পছন্দ করি? বেগম মাথা নামিয়ে নিল। আমি ইরানকে পছন্দ করি এই কথা তোকে কে বলেছে? কেউ বলেনি, আমি জানি। তাওফের বলতে ইচ্ছে করলো, তুই তো জানবি, সব জানতা তুই। যা জানার কথা তা জানিস না, অথচ যা জানার কথা না তা জেনে বসে আছিস। কিভাবে জেনেছিস শুনে? আমি দেখেছি কি দেখেছিস? ইরিন আপু আপনাকে প্রপোজ করেছে। তাওফ এখন বুঝলো, ও তাহলে এই ঘটনা। বৃষ্টির জন্মদিনের রাতে ইরিন লনে তাকে প্রপোজ করেছে। বেগম সেদিন এই ঘটনার সাক্ষী ছিল। মেয়েটা শুধু প্রথম অংশে দেখেছে, শেষ পর্যন্ত দেখার জন্য ওখানে থাকেনি। তাওফের ঘর পাঠিয়ে হাসতে ইচ্ছে করলো। এই সামান্য একটা ঘটনার জন্য বেগম 2টা দিন তাকে এড়িয়ে চলেছে। ইরান আমাকে প্রপোজ করেছে এটা দেখেছিস? আমার উত্তর কি ছিল তা জানার জন্য নিশ্চয় ওখানে ছিল না? বেগম তাওফ ভাইয়ের চোখের দিকে তাকালো। তাওফ সহজ গলায় বলল, সব মানুষের পয়েন্ট অফ ভিউ এক হবে না। তুই তোর দিক থেকে ঘটনাটা যেমন ভাবছিস, আমার দিক থেকে সে ঘটনা ভিন্ন হতে পারে। মানে? তুই ইরানের অনুভূতি জেনেছিস, কিন্তু আমার অনুভূতি জানিস কি? আপনি ইরিন আপুকে পছন্দ করেন না? না। কেন? বেগম বোকার মতো প্রশ্ন করে ফেলেছে বুঝতে পেরেও উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইল। পৃথিবীতে যে মেয়ে আমাকে পছন্দ করবে, বিপরীতে আমার কি তাদের সবাইকে পছন্দ করতে হবে? না। তাহলে ইরিনকে আমি ছোট বোনের মতো দেখি, এর বাইরে কিছু না। বেগম মনে মনে ভাবলো, তাহলে তো তাওফ ভাই তাকেই বোনের মতোই দেখে। তাহলে তাকে কিভাবে বিয়ে করবে? এমএ উল্টাপাল্টা জিনিস ভাবার সুযোগ না দিয়ে তাওফ বলল, আমি তো আমার লাভ লাইফ নিয়ে তোর সাথে আলোচনা করতে বসে নেই, তোর সমস্যার সমাধান বের করেছে। এখন যদি তুই এই সমাধান চাস। তাওফ একটু থেমে বলল, আর যদি তুই কাউকে পছন্দ করিস তাহলে সেটা অন্য ব্যাপার, তখন আর আমার কিছু করার থাকবে না। তাওফ ভাই কিভাবে বেগম অন্য কাউকে পছন্দ করে? বেগম যে ওনাকেই পছন্দ করতে পারে এটা কেন ওনার মাথায় আসে না? তোর আবার পছন্দের কেউ নেই তো?
নেই। তাহলে এখন ঠিক কর কি করবি তুই। আমাকে বিয়ে করবি নাকি অন্যভাবে তোর বাবাকে সাহায্য করবে? পেখম 1 সেকেন্ডও সময় নিল না, সাথে সাথে বলল। আপনাকে বিয়ে করব। তাওয়াফের ঠোঁটে হাসি খেলে গেল, সে আর তার হাসি পেখমের চোখে ধরা পড়তে দিল না। কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, শিওর তুই? হুম। পরের বার বলবি না তো আমি তোকে নয় বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ের জন্য রাজি করিয়েছি? বলবো না। এখনো সময় আছে, ভেবে দেখ। আমার ভাবা শেষ। বিয়ে তাহলে করবি? হুম। ঠিক আছে, শেষ সময় পর্যন্ত নিজের কথায় পাকা থাকিস। থাকবো। তাওয়াফ উঠে দাঁড়ালো। পেখমের হাত ধরে নিয়ে যেতে লাগলে পেখম বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? তুই আমি একাই বিয়ে করে নিতে পারবো? বাড়ির সবাইকে জানাতে হবে না? সবাইকে জানানোর কথা শুনে পেখম তাওয়াফের থেকে হাত ছাড়িয়ে নিল। তাওয়াফ বলল, দেখলি তো, এখনই হাত ছাড়িয়ে নিয়েছিস। আমি আগেই বলেছিলাম তুই এখনো শিওর হতে পারিস নি। যাকে এ বিষয়ে এখন আর কোনো কথা হবে না। আমাদের মধ্যে যা যা আলোচনা হয়েছে সব ভুল যা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড় গিয়ে। তাওয়াফ শোয়ার আয়োজন করতে লাগলো। পেখম তার জায়গা থেকে নড়ছে না। দাঁড়িয়ে আছিস কেন? পেখম ঠোঁট কামড়াচ্ছে, পায়ের নখ দিয়ে ফ্লোরে খুঁটছে। তাওয়াফের দিকে তাকিয়ে বলল, তুই কি নিচেও ঘুমাবি না? সেটা আমাকে ঘুমাতে দিবি না? সকালে আমার অফিস আছে। পেখম মিনমিন করে বলল, আমি শিওর। কোন ব্যাপারে? আপনাকে বিয়ে করার ব্যাপারে। তোর সাহস নেই পুনম। আর আমি তো বলেছি এই ব্যাপারটা ভুলে যা। তাহলে আবার কেন এই ব্যাপারে কথা তুলছিস? বাবার থেকে প্রতিশোধ নিতে আমি সব করতে রাজি আছি, আপনাকে বিয়ে করতেও। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। কথাটা বলে তাওয়াফ হাত বাড়িয়ে দিল। তাওয়াফের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে পেখম একবার ওর মুখের দিকে দেখল। মনের মধ্যে আর কোনো সংশয় বাকি নেই, বিয়েটা সে করবেই। কাপা হাতে পেখম তাওয়াফের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পেখম। তাওয়াফ সবাইকে ডেকেছে। নূরজাহান ঘরে গিয়ে শুয়ে পড়েছিলেন, তিনিও এলেন। চাচা চাচিরা সবাই এলে পেখম আবার সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো। ভয় করছে তার। তাই পেখম ধীরে ধীরে তাওয়াফের পেছনে চলে গেল। তাওয়াফ সেটা বুঝতে পারল। তকির মির্জা ছেলে জরুরি তলবের কারণ বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, সবাইকে এখন আবার কেন ডেকেছিস? তাওয়াফ জানে সে যে কথা বলতে যাচ্ছে তা শুনে বাবা মা সহ পরিবারের প্রতিটা সদস্য বিশাল ধাক্কা খাবে। কেউ হয়তো এমনটা কল্পনাও করছে না। তারপরেও তাওয়াফ কোনো রকম ভনিতা ছাড়া দৃঢ় স্থির কণ্ঠে বাবাকে বলল, বাবা, পুনমকে আমি বিয়ে করব। তার কথাটা যেন বোমের মতো ফাটল। সকলের এরকম প্রতিক্রিয়া। বিস্ময়ে চোখ বড় বড়, চল ঝুলে পড়েছে। তৌকির মির্জা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তাহমিনারও মনে হচ্ছে সে কানে ভুল শুনেছে। চাচা চাচিরা সবাই একসাথে বলে উঠল, বিয়ে? পেখম এতক্ষণ তাওয়াফের পেছনে লুকিয়েছিল, এখন সে ভয়ে সিটিয়ে গেছে। তৌকির মির্জা নিজেকে বিশ্বাস করানোর জন্য আবার জিজ্ঞেস করলেন, তুই পুনমকে বিয়ে করবি এই কথাটা বলেছিস তো? আমি কি কানে ঠিক শুনেছি? নূরজাহানের এত বছর আশার পূরণ হওয়ার কথা। তাওয়াফ পেখমের বিয়ে তিনি যে কোনো মূল্যে করাতে রাজি আছেন। নূরজাহান ছেলেকে ধমক দিয়ে বললেন, তোর কান কি আমার থেকে বুড়ো হয়ে গেছে? এক কথা কয়বার জিজ্ঞেস করিস, শুনিসনি আমার নাতি কি বলছে? তাহমিনার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার ছেলেকে বিয়ে করাবে, ছেলের একটা সংসার হবে, সে নাতি নাতনির মুখ দেখবে। শাশুড়ির মতো মনে মনে তাহমিনা বেগমকে ঠিক করে রেখেছিল, কিন্তু সাহসের অভাবে এই কথা কোনোদিনই ছেলের কানে তুলতে পারেনি। কেউ জোর জবরদস্তি করলো না, কোনো রকম কসম কেরা কাটাতে হলো না। ছেলে নিজে থেকেই রাজি হয়ে গেল। তুই সত্যি বিয়ে করবে বাবা? তা বাবা মার সিচুয়েশন বুঝতে পারছে, তবে সে যা করছে বেগমকে নিজের করে পাওয়ার জন্য। আজ এবং এক্ষুনি। তৌকির মির্জা হাঁসের ডিমের মতো বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, আজ এক্ষুনি। কাজে রাখো। মেজো চাচা ভেবাচাকা খেয়ে বললেন, এই রাতের বেলা কাজী পাওয়া যাবে না বাবা, কাল সকাল করলে হয় না? না চাচা, বিয়াজ রাতের মধ্যেই হবে। কাজী পাওয়া না গেলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো। সেজো চাচা ইতস্তত করে বললেন, এই রাতের বেলা বেচারা কাজী আর ইমাম সাহেবের ঘুম ভাঙিয়ে এনে বিয়ে করাটা কি উচিত হবে তাওয়াফ? তার ভাইরা ঠিক কথাই বলছে। তাছাড়া তাও হঠাৎ কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে, এটাও তো জানতে হবে। তৌকির মির্জা বললেন, ঢাকা শহরের সব কাজই তো কাল সকালের আগেই কোথাও চলে যাবে না। বিয়েটা সকালেই কর বাবা। তাও বাবার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, তুমি চাও না তোমার ছেলে সংসারে হোক? তৌকির মির্জা সাথে সাথে বললেন, চাই, কেন চাইবো না?
1000বার চাই। 1000বার বিয়ে করার আমার কোনো শখ নেই, একবারই করব, সেটা আছে। ভাতিজার আত্মবিশ্বাস দেখে ছোট চাচা সগর্বে হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, সাবাস আমার বাঘের বাচ্চা, পুরুষ মানুষ এমনই হওয়া উচিত, এক কথার মানুষ। তুই কোনো চিন্তাই করিস না, রাতেই তোদের বিয়ে হবে, আমরা ব্যবস্থা করছি। পেখম এখনো তাওয়াপের পেছনে লুকিয়ে আছে। মন থেকে ভয় কেটে গিয়ে এবার লজ্জা ভর করেছে। তাওয়াপ ভাই সবার সামনে কিভাবে বিয়ের কথা বলল, সবাই না জানি কি ভাবছে। বাবা চাচারা রাতে বিয়ের আয়োজন করে লেগে পড়েছেন। আলোচনায় তখন ছোটরা ছিল না। পরে জানতে পেরে কেউ বিশ্বাসই করতে চাইল না। ইলহাম সরাসরি ভাইকেই জিজ্ঞেস করে বসল। সত্যি তুমি বিয়ে করবে? তাওয়াপ শান্ত গলায় জবাব দিল, মিথ্যা বিয়ে করা যায়? অনেক ক্ষেত্রে যায়, কিন্তু তোমার তো। ইলহাম মাথা চুলকাচ্ছে। কিভাবে কি হয়ে গেল? ভাই পুনমকে বিয়ে করবে? অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। ইলহামকে এত বেশি অবাক হতে দেখে প্রিয়া টিপনে কেটে পড়ল। ওই মাথা নিয়ে আপনি ডাক্তার কিভাবে হয়েছেন এটাই বুঝে আসছে না। মাথা খুলে কি ঘিলু পরিষ্কার করে আবার লাগিয়েছেন? মিস প্রতিবাদী, আমার কথা সত্যি কাজ করছে না। প্রিয়া বিরক্ত মুখে লোকটার দিকে তাকালো। কি ঘোড়া লোক রে বাবা! এতদিন আপনি কি সত্যিই কিছু বুঝতে পারেননি? আপনার চোখের সামনেই তো সব হচ্ছিল। কি হচ্ছিল? ঘোড়ার ডিম। আপনি গিয়ে ঘুমান তো। বড় দুই ভাই কাজীকে নিয়ে আসতে গিয়েছে। ছোট দুই ভাই ছেলেমেয়ের জন্য শাড়ি পাঞ্জাবি কিনতে গিয়েছে। মেয়ের এই সিদ্ধান্তে জেসমিনও খুশি হয়েছে। 100 বছর সাধনা করেও তার মেয়েটার জন্য তাওয়াপের থেকে ভালো স্বামী পেত না। তাহমিনা চুপি চুপি শাশুড়িকে বলল, আম্মা যতই হোক পল্লব পুনমের বাবা, মেয়ের বিয়ে বাবাকে না জানিয়ে হয়ে যাবে? নূরজাহান ছেলের বউকে সাবধান করে দিয়ে বললেন, ভুলেও এই কথা মুখে এনো না বৌমা। পল্লব খবর পেলে কেয়ামত ঘটিয়ে ফেলবে, তবুও তার মেয়ের বিয়ে আমার নাতনির সাথে হতে দিবে না। আগে বিয়েটা হয়ে যাক, পরে পল্লবকে দেখে নেওয়া যাবে। কিন্তু আম্মা, নূরজাহান কঠিন গলায় বললেন, তুমি কি তোমার ছেলের সুখ দেখতে পারো না বৌমা? তাহমিনা মন খারাপ করে বলল, এমন কথা কেন বলছেন আম্মা? যেখানে হাজার হাজার মেয়ে দেখিও তোমার ছেলেকে আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে পছন্দ করাতে পারলাম না, সেখানে আমার নাতিটা নিজ থেকে বিয়ের কথা বলেছে। তুমি আর আমার গাধা ছেলেটা খুশি হওয়ার বদলে দুনিয়ার আজাইরা চিন্তা করে যাচ্ছ, নাকি তোমার পুনমকে পছন্দ না সেজন্য এমন করছো না তো? ছি ছি আম্মা, আপনি আমার সম্পর্কে এমনটা ভাবতে পারলেন? পুনমকে তো আমি আমার মেয়ের থেকেও বেশি স্নেহ করি। তাওয়াপ জানে পেখমকে একা পেলেই তার ভাই বোনগুলো মেয়েটাকে নানান প্রশ্ন করে পাগল করে ফেলবে। পেখম তখন অস্বস্তিতে পড়ে যাবে। সে কথা ভেবেই তাওয়াপ 1 সেকেন্ডের জন্য পেখমকে একা ছাড়ল না। সে সাথে আছে বলে দৃষ্টি ইলহাম কেউ পেখমের কাছে ঘেঁষতে পারছে না। সেজো চাচার ছোট চাচা বিয়ের কেনাকাটা করে নিয়ে এসেছে। সেজো চাচা তাড়া দিয়ে বললেন, বড় ভাইজানের সাথে কথা হয়েছে, কাজী সাহেবকে নিয়ে ফিরেছে। তোরা তাড়াতাড়ি পুনমকে সাজিয়ে ফেল। আকৃতি প্রিয়া পেখমকে নিয়ে যেতে এলে পেখম অসহায় চোখে ওদের দিকে তাকালো। এমনিতেই সে লজ্জায় মরে যাচ্ছে, এখন আবার তাকে বউ সাজানো হবে। প্রিয়া আকৃতি পেখমকে নিয়ে গেলে ছোট চাচা তাওয়াপকেও বললেন, তুইও যা, শেরওয়ানিটা পরে আয়, দেখি আমার বাঘের বাচ্চাকে বর সাজে কেমন লাগে। বিয়ে করার জন্য শেরওয়ানি পরাটা কি জরুরি? যে পোশাকে আছে এতে বিয়ে হবে না? ছোট চাচা তাওয়াপের কাঁধে হাত রেখে বললেন, বিয়ে তো তুই রোজ রোজ করবি না, বর জীবনে একবারই সাজবি। আর যদি তোর শ্বশুরের পথ ধরিস তাহলে। এতটুকু বলে তিনি হো করে হাসলেন। তার ছোট্ট একটা শ্বাস ফেলল। এখন শ্বশুরকে নিয়েও তাকে খোঁচা দেওয়া হবে। আকৃতি পেখমকে সাজিয়ে দিলেও এই বিয়ের ব্যাপারে পেখমকে একটা প্রশ্ন করছে না। আকৃতি জানে পেখমকে যদি তার ভাই পছন্দ না করত তাহলে পৃথিবীর কেউ ভাইকে বিয়েতে রাজি করাতে পারত না। প্রিয়া পেখমকে দেখে বলল, ও বাবা, কি সুন্দর লাগছে তোমাকে পুনম। তাওয়াব ভাই চোখ সরাতে পারবে না। কিন্তু বিয়েটা কেন হচ্ছে? দৃষ্টির প্রশ্ন শুনে প্রিয়া আকৃতি দুজনই ওর দিকে তাকালো। দৃষ্টি কৌতূহল চেপে রাখতে পারছে না। এটা কোনো স্বাভাবিক বিয়ে না, তারপরেও সবাই স্বাভাবিক আচরণ করছে। এরকম মাঝরাতে কারো বিয়ে হয়, সেটা আবার তাওয়াব ভাই আর পেখমের? দরজায় ইলহাম এসে জানালো, কাজী সাহেব চলে এসেছেন। দৃষ্টি আর আকৃতি পেখমকে নিয়ে যাচ্ছে। ইলহাম পেছন থেকে প্রিয়ার হাত ধরে টেনে দাঁড় করালো। প্রিয়া চোখ পাকিয়ে তাকালো, সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, সরি, কিন্তু আমার কনফিউজটা এখনো কাটছে না। ভাই কি পুনমকে পছন্দ করতো বা করে? প্রিয়া হাই তুলে বলল,
এই কথা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? তাওয়াব ভাইকে আমার থেকে বেশি আপনার জানার কথা। কিন্তু আমার মনে হচ্ছে আমি যা জানি না আপনি তা জানেন। চোখ কান খোলা রাখি বলেই জানি, আপনার মতো অন্ধ হয়ে চলি না। পেখমকে নিয়ে আসছে। তাওয়াফের চোখ পেখমের উপর পড়লে বেচারা পলক ফেলতেও ভুলে গেল। নূরজাহান নাতির চেহারার উজ্জ্বলতা, চোখের দৃষ্টিতে মুগ্ধতা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই চোখ জোড়া কখনো মিথ্যা বলতে পারে না। পেখমকে এনে তাওয়াফের পাশে বসানো হলো। পেখমের হাত পা ঠান্ডা হয়ে এসেছে, মাথা ঝিমঝিম করছে। এত কিছু ভেবে এসে বিয়েতে রাজি হয়নি। বাবাকে শাস্তি দেওয়ার জন্য এটাই একমাত্র পথ ছিল। কিন্তু বউ সেজে পেখম এখন বুঝতে পারছে বিয়েটা শুধু কাগজে কলমে হয় না, বিয়ে সারা জীবনের একটা ব্যাপার। একবার কবুল বলে ফেললে সে আর তাওয়াব ভাইকে ছেড়ে যেতে পারবে না। কাজী লেখালেখির কাজ সেরে ফেলেছেন, এখন বিয়ে পড়ানো শুরু করবে। তাই ছেলের বাবা আর মেয়ের বাবাকে খুঁজছেন। তৌকির মির্জা এগিয়ে এসে বললেন, আমার ছেলে বাবা আর মেয়ের বাবা। তাওয়াব কিছু বলতো, কিন্তু তার আগে জেসমিন বলে উঠল, মেয়ের বাবা নেই। কাজী সাহেব কথাটার অন্য অর্থ বুঝলেন। ভাবলেন মেয়ের বাবা হয়তো এই পৃথিবীতে নাই, তাই জিজ্ঞেস করলেন, বাবার অবর্তমানে মেয়ের গার্জিয়ান কে? আমি মেয়ের মা, ওর চাচারাও সবাই এখানেই আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন। পেখমে থেকে সাইন নেওয়ার সময় হাত কাঁপার জন্য পেখম ঠিকমতো কলমই ধরতে পারছে না। কলম ধরলেও সাইন করতে পারছে না। তাওয়াব তখন নিচের হাত বাড়িয়ে দিল, পেখমকে কলম ধরে সাইন করতে সাহায্য করলো। এই দৃশ্য কোনো রোমান্টিক মুভির সিনের থেকে কম ছিল না। ছেলের এই রূপ দেখে সকলে যেমন মুগ্ধ হলো, তেমন চিন্তামুক্ত হলো। ইলহাম ঠোঁট কামড়ে ভাবছে, বিয়ে তো হয়ে গেল, ভাইয়ের বাসর সাজানো হলো না। এই কাজটা কি সে করবে? করলে যদি আবার ভাইয়ের হাতে পেদানি খায়? ইলহামকে কিছু ভাবতে দেখে প্রিয়া টিটকারির সুরে জিজ্ঞেস করলো, কি এত ভাবছেন হাতুড়ে ডাক্তার? নাকি এর পরেই আপনার সিরিয়াল এটা ভেবে খুশিতে তবদা খেয়ে গেছেন? ইলহাম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে প্রিয়ার দিকে তাকালো, মনে মনে বলল, ভাই তো তার স্বপ্নের প্রেয়সী পেয়ে গেছে, কিন্তু আমার প্রেয়সীকে পাওয়া কি এতটা সহজ হবে? ভাইয়ের মতো ভালো কপাল তো আমার নেই। মেয়ের সকল কাজ শেষ হলে নূরজাহান চুমোয় চুমোয় পেখমের মুখ ভরিয়ে দিলেন। জেসমিনকে কাঁদতে দেখে বললেন, তোমার মেয়ে আমার কাছে থাকবে, তারপরে তুমি কাঁদছো? জেসমিন বলল, খুশিতে কাঁদছি আম্মা। আমার মেয়েটা এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখে ফেলেছে। রাত 1টা বেজে গেছে, এবার এদের ঘরে দিয়ে আসা উচিত। নূরজাহান পেখমকে নিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, চল নাতনি, তোকে তোর নতুন ঘরে নিয়ে আসি। তাকে তাওয়াব ভাইয়ের ঘরে নিয়ে যাবে শুনে পেখম কুকড়ে গেল। নূরজাহান বিষয়টা বুঝতে পেরেও আমলে নিলেন না। পেখম দাদির দিকে তাকিয়ে নিভে যাওয়া গলায় বলল, আমাকে আমার ঘরে নিয়ে যাও দাদি প্লিজ। নূরজাহান মুস্কি হেসে পেখমের কানে কানে বললেন, এখন থেকে তোকে আমার নাতনির সাথেই থাকতে হবে। বিয়ে তো তোদের ইচ্ছেতেই হয়েছে, এখন তাহলে কেন বরের ঘরে যেতে আপত্তি করছিস শুনি? বর? তাওয়াব ভাইকে নিজের বর ভাবতে পেখমের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। নূরজাহান পেখমকে তাওয়াফের ঘরে নিয়ে এসে ঘরটা এমন সাদামাটা দেখে ইলহামকে বকতে লাগলেন, আমার নাতনি গুলাও হয়েছে আস্ত গাধা। ঘরটাকে তোরা ফুল দিয়ে একটু সাজাতে পারলি না? আমার নাতনিটার কপালে বাসর ঘরও জুটলো না। দাদির এসব কথাবার্তা শুনে পেখমের মাথা চক্কর দিয়ে উঠছে। কিসের বাসর ঘর? তাওয়াব যখন ঘরে এলো তখনও তার ভাই বোনগুলো যায়নি। ভাইকে দেখে ইলহাম আনন্দের সাথে জানালো, রাত 1টা বেজে গেলেও ফুলের ব্যবস্থা হয়েছে, যদিও নর্মাল দামের থেকে 3 গুণ বেশি দাম নিয়েছে, কিন্তু ব্যাপার না, তোমার ভাই আজ বড় বোনের পরিচয় দেবে। প্রিয়া মুখ বাঁকিয়ে বলল, আহারে কত বড় মন রে। ইলহাম আরো বলল, ফুল নিয়ে আসছে, বেশি সময় লাগবে না। তুমি কি বাইরে অপেক্ষা করবে? ঘর সাজানো হয়ে গেলে তোমাকে ডেকে নেব। মাঝরাতে এদের মাথার সমস্যা দেখা দিল। তাওয়াফ এখনো সুস্থ আছে। সে চেহারার ভাব কঠিন করে ইলহামকে ধমক লাগান, কাল সকালে হসপিটাল যেতে হবে না তোর? রাত কয়টা বাজে? রাত যতটাই বাজুক, আজ আমার ভাইয়ের বাসর রাত বলে কথা। দাদি কি কম ছিল? ইলহাম ভাইও এসব শুরু করেছে। পেখম লজ্জায় মাটির সাথে মিশে যেতে পারছে না শুধু। তাওয়াফ এক নজর পেখমকে দেখে ইলহামকে কলেজে কাঁপানো ধমক দিল, ফাজলামি অনেক হয়েছে, এবার সব কয়টা আমার ঘর থেকে বের হ, কুইক। আকৃতি ভাইয়ের প্রতি মায়া দেখিয়ে দৃষ্টিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ইলহাম যেতে চাচ্ছে না। এত দাম দিয়ে ফুল অর্ডার দিয়েছে, বাসর ঘর না সাজিয়ে চলে যাবে? তাহলে তো তার টাকাগুলোই চলে যাবে। তাপ চোখ পাকিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? ইলহাম দোনামোনা করে বলল, দাদির হুকুম অমান্য করলে কানে টান আমাকেই খেতে হবে। তাপ শীতল হুমকি দিয়ে বলল, দাদি তো শুধু কান টানবে,
আমার হুকুম অমান্য করে সাহস দেখালে কান টানার জন্য তোর কানটাই থাকবে না। ইলহাম তারপরও দাঁড়িয়ে আছে দেখে প্রিয়া পেছন থেকে ধাক্কা দিয়ে বলল, এ মিয়া, সামনে থেকে সরেন তো। আপনি না যান, আমাকে যেতে দেন। প্রিয়া চলে যাচ্ছে দেখে ইলহাম আর ভাইয়ের সামনে একা থাকার সাহস দেখালো না। সেও প্রিয়ার পেছনে যেতে যেতে বলল, মিস প্রতিবাদী, আমাকে ফেলে একা কোথায় চলে যাচ্ছেন? আমাকেও সাথে নিয়ে যান। তাপ মনে মনে ভাবছে, এদের কাণ্ড কারখানা তো মাত্র শুরু হয়েছে, এরপর আরো কি কি করবে উপরআল্লাহ জানে। তাকে পাগল না বানানো পর্যন্ত এরা থামবে না শিওর। পেখম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এখন কি করবে সে? বিয়ের আগে যদি এত কিছু ভাবতো তাহলে হয়তো এ সিদ্ধান্ত নিত না। তাও পেখমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কেন এখনো দাঁড়িয়েছিস? পেখম যেন হাত ছেড়ে বাঁচল, তৎক্ষণাৎ বলে উঠল, আমিও কি চলে যাব? তাপ ঘাড় ঘুরিয়ে পেখমকে দেখলো। এই মেয়ে তার সাথে থাকতে এত ভয় পাচ্ছে কেন? কে জানে দাদির মাথায় কোন কথা ঢুকিয়ে দিয়েছে। তার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কোথায় শোবো আমি? তাপ ইশারা করে বিছানা দেখিয়ে বলল। এত বড় একটি বিছানায় কি তোর চোখে পড়ছে না? পেখম একবার বিছানার দিকে দেখছে, একবার তাওফের দিকে, চিন্তিত মুখে বলল, আমি বিছানায় শুলে আপনি কোথায় শোবেন তাও ভাই? তাও বলতে যাচ্ছিল, আমার সাথে এক বিছানায় থাকতে কি তোর কোনো সমস্যা আছে, কিন্তু কথাটা সে বলল না। এমনিতেই এক রাতে অনেক কিছু হয়ে গেছে। বাপের দ্বিতীয় বউ বাড়ি আসার কথা জেনেছে, এমনকি নিজেও বাপের সব থেকে বড় শত্রুকে বিয়ে করে ফেলেছে। মেয়েটাকে আজ আর না ঘাটানোই ভালো হবে। আমি সোফায় শুয়ে পড়বো। পেখম বড় একটা স্বস্তির নিঃশ্বাস নিল। সে শুধু শুধু এত কিছু ভাবছিল। পেখম তাড়াতাড়ি গিয়ে বিছানা উঠে পড়ল। পেখম শুয়ে পড়ছে বুঝতে পেরে তাও পড়ল। তো কি এভাবে ঘুমাবে? এভাবে বলতে শাড়ি টাড়ি পরে আর কি। পেখম নিজের দিকে তাকালো। জীবনে প্রথমবার আজকে শাড়ি পরেছে। নিজেকে ভালো করে একটু আয়নায় দেখতেও পারল না, কিন্তু এখন আয়নায় দেখার বা শাড়ি খুলে শোয়ার মতো এনার্জি নেই, তাই বলল, সমস্যা নেই, এভাবেও ঘুমাতে পারবো। তারপরও চেঞ্জ করে নে। পেখমের তখনই একটা হাই এলো, মুখে হাত দিয়ে হাই চেপে বলল, অনেক ঘুম পাচ্ছে, শরীর এত শক্তিও নেই যে উঠে গিয়ে চেঞ্জ করব। তা আবার জোর করলো না। এই ঘুম কাতরে মেয়ে যে এতক্ষণ জেগে আছে এটাই ভাগ্য। বেগম শুয়ে পড়েছে। শেরানি নামক এই আজাব পরে তা আবার থাকতে পারছে না। ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে এসে ওয়াশরুমে ঢুকে গেল। চেঞ্জ করে বেরিয়ে এসে ভাবলো রুমের লাইট নিভিয়ে দিবে। পেখমের হয়তো ঘুমাতে সমস্যা আছে, তবে পেখমের দিক চোখ গেলে বুঝতে পারলো লাইট অন অফ নিয়ে মেয়ের কোনো সমস্যা হবে না, কারণ পেখম অলরেডি ঘুমিয়ে পড়েছে। তাও একটা চেয়ার এনে পেখমের সামনে বসে পড়লো। ডান হাত গালের নিচে রেখে পেখম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাপ মুগ্ধ নয়নে তার সদ্য বিয়ে করা বউকে দেখছে। তাপ ভেবেছিল তার জীবনে এমন একটা দিনের দেখা পেতে আরো অপেক্ষা করতে হবে। এত সহজে সবকিছু হয়ে যাবে এটা তার ভাবনার বাইরে ছিল। এজন্যই বলা হয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। তার মনে বসন্তের আগমন ঘটানো প্রজাপতিটাকে সে হালালভাবে পেয়ে গেছে। তাপ এভাবেই অনেকটা সময় বসে থেকে পেখমকে দেখলো। এর মাঝে একবার উঠে গিয়ে নিজের ফোনটা নিয়ে এলো। আজ তাদের বিয়ে ছিল, অথচ কেউ একটা ছবি তুলেনি। এই দিনটা স্মৃতি কিভাবে না রেখে পারে সে? দুজনের একসাথে ছবি না থাকুক, পেখমের ছবি থাকলেই হবে। তা পেখমের অনেকগুলো ছবি তুলে রাখলো। ঘুমিয়ে থাকলো পেখমের সবগুলো ছবি সুন্দর এসেছে। তা পেটোটা মিষ্টি একটা হাসি খেলে গেল। ভাগ্যিস তুই শাড়ি পরে শুয়েছিলি। কয়েকটা চুল পেখমের মুখের উপর এসে পড়েছিল। তা ফাল গোছে চুলগুলো সরিয়ে দিতে চাইলো, পেখম নড়ে উঠলো। ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলল। পেখমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাও বলল, বিবাহিত জীবনে ওয়েলকাম মিসেস মির্জা। আমার শখের নারীতে তুই আগিয়েছিলে। এখন কি ব্যক্তিগত নারী হওয়ার জন্য তোকে ধন্যবাদ দিতে হবে, নাকি শুধু ভালোবাসা দিলেই চলবে? আজকের পর থেকে পৃথিবীর কোনো দুঃখই তোকে ছুঁতে পারবে না। তোকে ছোঁয়ার জন্য তাদের আগে আমাকে ছুঁয়ে যেতে হবে। তোর মুখ থেকে যেন এক মুহূর্তের জন্য হাসি না ফোড়ায়, সেজন্য আমি যে কোনো কিছু করে যাব। শুধু তোর বাপ কেন, তোর জন্য পৃথিবীর সব মানুষের সাথে শত্রুতায় নেমে যেতেও রাজি আছে। তাপ ঝুঁকে পেখমের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তার ভালোবাসার প্রথম স্পর্শ। শায়লা এই বাড়িতে আছে 3 দিন হলো। এই 3 দিনের মধ্যে বাড়ির একটা মানুষও তার সাথে টু শব্দ পর্যন্ত বলেনি। শায়লার অবশ্যই তা আফসোস দুঃখ কোনোটা নেই। ছোটবেলা থেকে নিজের অধিকার আদায় করে নিতে শিখেছে সে। শায়লা রান্নাঘরে চলে এলো। এটা তাকে খেতে পর্যন্ত ডাকে না। বড় ভাবি অবশ্য তার জন্য খাবার আলাদা করে রেখে দেয়। শায়লাকে রান্নাঘরে আসতে দেখে সঞ্চিতা রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। শায়লা নাজমাকে বলল, আমি কিচ্ছু করব ভাবি? না। আপনারা আমার সাথে কথা বলেন না কেন? তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা পূর্ব পরিচিতও না। তবে তুমি যার জায়গা নিয়ে এই বাড়িতে এসেছো সে আমার ছোট বোনের মতো, তাই তোমার সাথে আমার সম্পর্কটা কখনোই স্বাভাবিক হবে না।
আপনি কি আমাকে ঘৃণা করেন? নাজমা শায়লার দিকে তাকালো। মেয়েটাকে তার খারাপ মনে হয় না। তুমি নিজেই ভাবো, মানুষের ঘৃণা পাবার মতো কোনো কাজ করেছো কিনা তুমি? সাত সকালে তাওয়াবদের বাড়িতে কণিকার আগমন ঘটেছে। তা ভেবে পাচ্ছেন এই পাগলকে কে জানিয়েছে। তাওয়াবের উপর কণিকার ভীষণ রাগ বোঝাই যাচ্ছে। সবার সামনে তাওয়াবকে মারতে মারতে কণিকা বলছে, কত বড় ডাকাত রে তুই! আমাকে না জানিয়ে তুই কিভাবে বিয়ে করতে পারলি? আমি কি ছেলে ছিলাম যে তোর বউকে পছন্দ হয়ে গেলে ভাগে নিয়ে যেতাম? আমাদের এতদিনের সম্পর্ক শেষ পর্যন্ত তুই আমাকে এভাবে ঠকালি? ছি, তীব্র ছি! পেখম চোখ বড় বড় করে তাকিয়ে মেয়েটাকে দেখছে। কে এই মেয়ে? তাওয়াবের সাথে কি সম্পর্ক? পিয়া আর পেখম বাদে কণিকাকে সবাই চেনে। তাওয়াব কণিকাকে কোনো কিছু বলেই বুঝ দিতে পারছে না। আরে বাবা, আমার কথা তো শুনবি? শোনানোর জন্য তোর কথা রেখেছিস তুই। আমার সাথে তুই এমনটা কিভাবে করতে পারলি? প্রিয়ার পাশে পেখম দাঁড়িয়েছিল। নিচু গলায় প্রিয়া জিজ্ঞেস করলো, এই মেয়ে কে পুনম? আমি নিজেও তো জানি না প্রিয়াপু। তুমিও জানো না? দুজন ভাবুক মুখে ওদের দিকে তাকিয়ে আছে। পরে অবশ্য ওরা জানতে পেরেছে এটা তাওয়াফের ফ্রেন্ড। পেখম ভাবছে ফ্রেন্ডের সাথে একটু বেশিই মাখামাখি মনে হচ্ছে। মেয়েটা আসার পর থেকে কেমন তাওয়াব ভাইকে জোকের মতো ধরে রেখেছে। একা একা দুজন এত কি কথা বলছে। কণিকার রাগ কিছুতেই কমছে না, যদিও তাও পুরো ঘটনায় কণিকাকে বলেছে। রাত 1টা বাজুক বা 3টে, তুই আমাকে একটা কল তো করতে পারতিস। এত রাতে কেন শুধু শুধু তোর ঘুম ভাঙাতাম? শুধু শুধু? শালা শয়তান, তুই আসলে একটা হারামি। ওদের কথার মাঝে পেখম ওদের জন্য চা নিয়ে এসেছে। পেখমকে দেখে কণিকা চুপ করে গেল। মেয়েটা ভীষণ মিষ্টি দেখতে। এমনি এমনি তো আর এই গাধা প্রেমে পড়েনি। তবে পেখম যে গাধাটা চাচার মেয়ে এই কথাটা আগে বলেনি। পেখম আর চোখে ওদের দেখে হাঁটার সময় আচমকা হোঁচট খেল। তার সাথে সাথে বলে উঠল, সাবধানে দেখে। তাপ নিচে উঠে গিয়ে পেখমের হাত থেকে চার ট্রে নিয়ে বলল, রানী কোথায়? তোকে নিয়ে আসতে কে বলেছে? বইয়ের প্রতি তাওয়াফের কেয়ার দেখে কণিকা মনে মনে বলল, হাই, কি প্রেম! পেখম মেয়েটার সামনে লজ্জা পেয়ে গেল। সামান্য একটা কাজও তাকে দিয়ে হয় না। তাপ জিজ্ঞেস করলো, কলেজে কখন যাবি? দাদি আজ যেতে মানা করেছে। কেন? পেখম কিভাবে বলবে আজ বিয়ের প্রথম দিন বলে দাদি তাকে বাড়িতে থাকতে বলেছে। চা দিয়েও দাদিই পাঠিয়েছে। পাঠানোর আগে এটাও বলেছে, বরকে একটা মেয়ের সাথে একা ছেড়ে দিয়ে তুই এখানে কি করছিস? দৌড় দিয়ে আমার নাতির কাছে যা। পেখমকে দাদি এখানে বসতে বলে দিলেও পেখম ফিরে যাওয়া ধরলো। কণিকাকে ডেকে উঠে বলল, চলে যাচ্ছে কেন পুনম? আমাদের সাথে বসো। পেখম মৃদু গলায় বলল, না, আপনারা গল্প করুন। তুমিও আমাদের সাথে গল্প করো। পেখম এখানে থাকতে চাচ্ছে না বুঝতে পেরে তাপ কণিকাকে ওকে জোর করতে না করলো। পেখম চলে গেলে কণিকা সোজা হয়ে বসে কিছুটা তাপের কণ্ঠ নকল করে বলতে শুরু করলো, প্রজাপতি দেখেছিস তো, নিজের থেকে কাছে আসে। তার যতক্ষণ মন চায় আশেপাশে ঘুরঘুর করে, তারপর আবার চলে যায়। এখন যদি আমি জোর করে প্রজাপতিকে আমার হাতের মুঠোয় ধরে রাখতে চাই, তাহলে তার সুন্দর রঙিন ডানাগুলো নষ্ট হয়ে যাবে। ডানা ভেঙে গেলে সে আর উঠতে পারবে না। তাই আমি তাকে ধরার চেষ্টা করি না। শালা ভণ্ড! কথাগুলো তুই বলিসনি, একবার অস্বীকার কর। আমার সামনে এত এত চাপা পিটিয়ে ঠিকই তো প্রজাপতিকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের হাতে মুঠোয় আটকে ফেলেছিস। তাপ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কম্পিউটার তার সব কথা মনে রেখে বসে আছে। ভণ্ডামি তো শুধু আমার সামনে করতে পারিস, নাকি বউয়ের সামনেও করিস? ভালোবাসার কথা বলেছিস, নাকি আমার মতো বউকেও বোকা বানিয়েছিস? বলিনি, আর না এখন বলতে চাই। কেন? ভালোবাসিস তাহলে বলতে সমস্যা কি? প্রকাশ পেলে কি ভালোবাসা কমে যাবে, নাকি সরকার তোর ভালোবাসার উপর ট্যাক্স বসাবে? এই মেয়ে একসময় বাপের অন্ধভক্ত ছিল। এখন ভক্তের আগে থেকে অন্ধ শব্দটা কেটে গেলেও ভক্তি পুরোপুরি কেটে যায়নি। আমার চাচার কাহিনী তুই জানিস না। উনি দ্বিতীয় বউকে ছেড়ে দিয়ে কেঁদে কেটে এসে মেয়ের কাছে ক্ষমা চাইলেও পুনম আমাকে ছেড়ে বাপের সাথে চলে যাবে। আমার ভালোবাসা তখন পল্লব মির্জার ভালোবাসার কাছে বালুকণার ন্যায় ক্ষুদ্র হয়ে যাবে। তাই যতদিন না পর্যন্ত আমি পুনমের প্রায়োরিটি লিস্টে ওর বাপের আগে জায়গা করে নিতে পারছি, ততদিন ওকে আমার ভালোবাসার কথা জানাবো না।
এটা কেমন কথা? এখন কি জামাই শ্বশুর যুদ্ধ করবে? কণিকার কথা শেষ হওয়ার আগে নিচ থেকে কর্কশ একটা গলা বজ্রপাতের মতো হুংকার দিয়ে উঠল। তাওয়াফ শুয়োরের বাচ্চা কোথায়? আমার হাতে আজ এই কুত্তার বাচ্চার মৃত্যু লেখা আছে। কণিকা চমকে উঠে তাওয়াফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। এ আবার কোন পাগল? তাওয়াফের ঠোঁটে এক টুকরো ধূর্ত হাসি দেখে কণিকা বুঝে গেল। আতঙ্কিত কণ্ঠে বলল, তোর শ্বশুর? ও মাই গড! কণিকার এ জাতীয় ঝগড়া দেখতে ভীষণ মজা লাগে। সে তাওয়াফের আগেই নিচে নেমে এলো। লোকটা থেকে থেকে বাঘের মতো হুংকার করে উঠছে। কণিকার হার্ট ব্লক হয়ে যাওয়ার অবস্থা। বাবাকে না জানিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, এখনো না জানালে অন্যায় করা হবে, এই ভাবনা থেকেই নূরজান পল্লবকে ডেকেছিলেন। পল্লব কিছুতেই আসতে রাজি না হলে তাও আর পেখমের বিয়ের কথা ফোনেই জানিয়ে দিয়েছিলেন। পল্লব মির্জাকে সবাই শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পল্লব মির্জা আজ কিছুতেই শান্ত হবেন না বোঝাই যাচ্ছে। তাওয়াফ কুত্তার বাচ্চাকে আগে আমার সামনে আসতে বলো। কুত্তার বাচ্চা আমাকে বলছেন? অথচ কেউ কেউ করার কাজটা আপনি করছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাওয়াব কথাটা বলল। পেখম ভয় পাচ্ছে। তাওয়াব ভাই কেন সামনে এলো? পল্লব মির্জা সকলের কল্পনার বাইরে গিয়ে একটা কাজ করে ফেলেন। তাওয়াফ এসে সামনে দাঁড়াতে তাওয়াফের মুখে প্রচন্ড ঘুষি বসালেন। পেখম আতকে মুখে হাত চাপা দিয়ে ধরল। ঘুষি খেয়ে তাওয়াব টলে উঠেছে। ঠোঁট কেটে সাথে সাথে রক্ত বেরিয়ে গেছে। তৌকির মির্জা হুংকার দিয়ে উঠলেন, পল্লব, আজ তুই সব সীমা পার করে গেছিস। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? পল্লব মির্জা দ্বিগুণ জোরে চেঁচিয়ে বললেন, আমার অনুমতি ছাড়া, আমার অনুপস্থিতিতে আমার মেয়ের বিয়ে দেওয়ার সাহস তোদের কে দিয়েছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। বাবার এরূপ আচরণে পেখম ভয় পাচ্ছে। আবার এটাও ভাবছে বাবাকে ঠিক এমন ভাবে তার পাতে দেখতে চেয়েছিল সে। তাওয়াব সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁটের রক্ত মুছছে। অবিচল কণ্ঠে বলল, আমার অনুমতি ছাড়া আমার বউকে নিয়ে গিয়ে দেখান মিস্টার মির্জা। পল্লব মির্জা খেপে আবার তাওয়াফের দিকে এগিয়ে আসলো, কিন্তু এবার পেখম সামনে চলে এলো। চেঁচিয়ে বাবাকে বলল, খবরদার, তুমি তাও ভাইকে মারবে না। পল্লব মির্জা অবিশ্বাস্য চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। পেখমে যেতে ফুসছে। তাওয়াফ অবশ্য ঠোঁট কামড়ে হাসলো। যতটা ভাবতো পেখমের মনে, সে তার থেকেও বেশি জায়গা করে নিয়েছে। তার জন্য পেখম নিজের বাপের সামনে দাঁড়িয়েছে। এই ব্যাপারে যত ভাবছে ততই তাওয়াফের মন ফুরফুরে হয়ে উঠছে। পল্লব মির্জা এখনো বিশ্বাস করতে পারছে না তাওয়াফের জন্য তার মেয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই কাকে বাঁচানোর জন্য আমার সামনে দাঁড়িয়েছিস মা? পেখম একটু ইতস্তত করলো না, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমার স্বামীকে। আমার স্বামী কথাটা তাওয়াফের কানে পিয়ানো সুরের মতো শোনালো। পল্লব মির্জা অসহায় মুখে বললেন, সত্যি তোরা বিয়ে করেছিস? বিয়েই তো করেছে, এতে বাবার এত বেশি অবাক হওয়ার কি আছে? এমন একটা ভাব নিয়ে পেখম বলল, হ্যাঁ, কাল রাতে। এই কাজ তুই কেন করেছিস মা? পেখম চোখে মুখে তিরস্কার, গলায় তাচ্ছিল ঢেলে বলল, তুমিও তো করেছো, আমি করলে সমস্যা কি? পল্লব মির্জা বাক্রুদ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। বোঝাই যাচ্ছে বাবার উপর রাগ করে পেখম এই কাজ করেছে। আপাতত বাবা মেয়ের মাঝে কেউ কথা বলছে না। কণিকা মনে মনে বলল, অ্যাকশন, রোমান্স, ফিল্ড সবকিছুই বাদ নেই। টান টান উত্তেজনার একটা ড্রামা। মেয়ের সামনে পল্লব মির্জা অনেকটাই ভেঙে পড়েছেন। ব্যথিত গলায় তিনি বললেন, আমি তোর জন্মদাতা, আমার অনুমতি ব্যতীত এই বিয়ে বাতিল। আমি তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি মা, আমার লক্ষ্মী সোনা মা। বাবার সাথে বাড়ি চল। এরপর যে তাও ভাবছি পেখম হয়তো বাবার চোখে পানি দেখে দুর্বল হয়ে পড়বে। তবে না, পেখম দুর্বল হলো না, যদিও তার গলাটা কাঁপলো, কিন্তু ঠিকই সে বলল, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করাও তো জায়েজ নেই। আমার বিয়ে বাতিল হলে তোমার বিয়েও হালাল হয়নি। আর তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছো, যে বাড়িতে এই মুহূর্তে তোমার দ্বিতীয় স্ত্রী থাকছে। আমার মাকে তো তুমি এখনো ডিভোর্স দাওনি, তার আগে কিভাবে ওই মহিলাকে আমার মায়ের জায়গায় নিয়ে এসেছো? হ্যাঁ, তাও বুঝতে পারছি কথাগুলো বলতে পেখমের কতটা কষ্ট হচ্ছে। তাও এগিয়ে এসে পেখমের হাত ধরলো। পেখম চোখ তুলে তাওপের দিকে চাইলো। পেখমের অসাধ্য তার চোখে দেখা যাচ্ছে। তাও শ্বশুরের উদ্দেশ্যে বলল, মিস্টার মির্জা, আপনি চাইলে যখন তখন আমাদের বাড়িতে ঢুকে পড়ে এরকম অশান্তি করতে পারেন না। আপনি যদি আপনার চরিত্র সংশোধন না আনেন, তাহলে আজকের পর থেকে আমাদের বাড়ির দরজা আপনার জন্য খুলবে না। তাও পেখমে ধরে নিয়ে গিয়ে বসালো। ইলহাম ইশারায় পানি আনতে বলল। ইলহাম পানি এনে দিলে তাপ নিজের হাতে পেখমকে পানি খাওয়ালো। আমার মেয়ে তোকে বিয়ে করতে পারে না। তাও বিরক্ত হয়ে চাচার দিকে তাকালো। এই লোক এখনো শুধরানোর নাম নিচ্ছে না। কুকুরের লেজও এই লোকের কাছে হার মানবে। এত ঘাটতারা লোক তার চাচা। তাপ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন পারে না? কারণ পেখম আমার মেয়ে। তো আমি ওকে এক্ষুনি আমার সাথে নিয়ে যাব। তাওপের থেকে উত্তর আসার আগেই পেখম বলল, আমি যাব না।
পল্লব মির্জা করুণ চোখে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, যাবি না? না, আমার স্বামীর বাড়ি রেখে আমি তোমার সাথে কেন যাব? তুমি তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু আমার স্বামী তো আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। আমি এখানেই থাকবো। আমি তোদের বিয়ে মানি না। না মানো, তোমার না মানা নিয়ে তো আমার কিছু যায় আসে না। তুমিও তো বিয়ে করেছো, যা বাড়ি কেউ মানেনি, তাতে কি তোমার বিয়ে মিথ্যে হয়ে গেছে? তুমি তো দিব্যি তোমার বউকে নিয়ে থাকছো। মেয়ের এত কঠোরতা পল্লব মির্জা সহ্য করতে পারছেন না। বাবার মধ্যে এই মেয়ের প্রাণভমরা আটকে ছিল, আজ বাবাকে এভাবে কথা রাখাতে জর্জরিত করছে। রাগে দুঃখে কষ্টে তিনি চিৎকার করে উঠলেন, পেখম! চাটাবে না, আমার নাম পেখম। নামটাও আমি এখন আর চাই না। এই নাম শুনলে এখন আমার রাগ লাগে, গা জ্বলে যায়। পল্লব মির্জা হতভম্ব চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। এটা তার মেয়ে না, হতেই পারে না। পল্লব মির্জা চলে গেলে সবাই তাওয়াফকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওর ঠোঁট অনেকটা কেটে গিয়েছিল। ইলহাম ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। এই ফাঁকে পেখম সকালে চোখের আড়ালে রুমে চলে এলো। তাওয়াফ সবাইকে দেখছে, কিন্তু পেখম এখানে নেই বুঝতে পেরে সে উঠে পড়লো। ইলহাম বাধা দিয়ে পড়ল, কোথায় যাচ্ছ? বসো। ঠোঁট কতটা কেটেছে দেখেছো? ঠোঁট যতটাই কাটুক তা নিয়ে তার মাথা ব্যথা নেই। পেখমের জন্য তার চিন্তা হচ্ছে। পুনম এখানে নেই, আমি দেখছি। ইলহাম এখন বুঝতে পারছে ভাই পেখমকে কতটা ভালোবাসে। আগে থেকেই বাসত, কিন্তু কখনো তার চোখে পড়েনি। পেখম ঘরে এসে কান্নায় ভেঙে পড়েছে। বাবার সাথে কখনো সে এমন ভাবে কথা বলেনি। ওসব কথাগুলো বলতে তার নিজের অনেক কষ্ট হয়েছে। তাপ দরজার সামনে থেকে ডাকলো। পুনম? তাপ ভাইয়ের শব্দ শুনে পেখম তাড়াতাড়ি চোখ মুছে নিল। তাপ পেখমের সামনে এসে দাঁড়ালে পেখম বাহানা দিতে লাগলো, কিন্তু তাপ ওর কোনো কথাই শুনতে চাইল না। আচমকা পেখমকে নিজের দিকে টেনে নিয়ে ওর মাথাটা বুকের সাথে মিশিয়ে নিল। পেখম বরফের মতো জমে গেছে। তাপ আলতো হাতে পেখমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খারাপ সময়গুলো চলে যাবে। আজকে তুই সাহসী মেয়ের মতো কাজ করেছিস। আমি সবসময় তোর পাশে থাকবো পুনম। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কণিকা সকলের সাথে নাস্তা খেলো। আঙ্কেল আন্টি তাকে না খেয়ে যেতে দিবে না। খাওয়ার সময় কণিকা তাওয়াফের সাথে ফিসফিস করে আলাপ করছে। ভাবছি তোদের বাসায় শিফট করব। তাওয়াফ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? সাইকিয়াট্রিস্টের জীবন নিয়ে বোর হয়ে গেছি। জীবনে একটু মশলাপাতির প্রয়োজন। আজকের মতো এনজয় আমি শেষ কবে করেছি মনে নেই। পেখম মানছে মেয়েটা তাওয়াফ ভাইয়ের বন্ধু, তাই বলে খাওয়ার সময়ও বন্ধুর সাথে ফুসুর ফাসুর করতে হবে? পেখমকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া বলল, পুরুষদের জীবনে নারী বন্ধু বলতে একমাত্র তার বউ থাকবে। অন্য মেয়ে বন্ধু বানানোর দরকার কি? ইলহাম পেখমের পাশে বাসায় প্রিয়ার কথা সেও শুনতে পেল। কি সাংঘাতিক মেয়েরে বাবা! ভাই পেখমের মাঝে আগুন লাগাচ্ছে। পেখম জেলাস হয়ে ওদের দেখছে। তুই যতটা শান্তশিষ্ট বলতি, তোর বউ কিন্তু অতটাও শান্ত নয়। তোর শ্বশুরের ঘাড়ের এক রক তেরা থাকলে তোর বউয়ের তো 3টা তেরা। কি তেজ! এই আগুনের গোলাকে কিভাবে বসে এনেছিস? সবার খাওয়া শেষে শায়লা খেতে বসেছে। তাকে কেউ খাওয়ার সময় ডাকে না। পল্লবের যে অগ্নিবুদ্ধি ধারণ করে বাড়ির ভেতর ঢুকলো। চোখের সামনে শায়লাকে দেখে এগিয়ে এসে শায়লার সামনে থেকে ভাতের প্লেট ফেলে দিল। শায়লার আগে চোখে পল্লব মির্জার দিকে তাকিয়ে বলল, তোমার শিক্ষার অভাব আছে জানতাম, তা না হলে কেউ মুখের সামনে থেকে ভাতের প্লেট ফেলে দিতে পারে না। পল্লব মির্জা শায়লার চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বললেন, আমার শিক্ষা নিয়ে তোর মতো বাজারের মেয়ের থেকে জ্ঞান শুনতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হবি। তুই বাড়িতে এসেছিস শুনে আমার মেয়ে আমার উপর রাগ করে এই কাজ করেছে। সব নষ্টের মূল তুই। পল্লব মির্জার শক্ত হাতের বাঁধন শায়লার চুলের গোড়ায় আরো শক্ত হচ্ছে। শায়লা এটো হাতে পল্লব মির্জার বুকে প্রচন্ড ধাক্কা দিয়ে বলল, আমি তোর কাছে আসিনি জানোয়ার, তুই আমার কাছে গিয়েছিলি। তোর বউ মেয়ের প্রতি এত দরদ, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি? এখন তোর মেয়েকে কি করেছে না করেছে সেটা নিয়ে তুই আমার গায়ে হাত তুলবি? আমি তোর হাত আস্ত রাখবো? গোলাপজানের রোজ রোজকার এই অশান্তি আর ভালো লাগে না। তার এখন ঘর বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। এসব দেখাচ্ছে গোলাপজান ঘরে বসে থাকলেন। নাজমা এসে দুজনের মধ্যে হাতাহাতি হতে দেখে বিস্ময়ে চোখ জোড়া কঠোর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। সানজিদা মেয়েদের নিয়ে স্কুলে গেছে। বাড়িতে একা নাজমাই আছে। সেসব দেখে কিছু বলতে পারে না, আবার না দেখার মতো থাকতে পারে না। পল্লব, কি হচ্ছে এসব? কি চাচ্ছ তোমরা? তোমাদের জন্য কি এখন আমরা বাড়ি ছেড়ে চলে যাব? এটাই কি চাও তুমি? পল্লবের অসহায় চোখে ভাবির দিকে তাকিয়ে বললেন, এই মাগিকে বিয়ে করে আমার সব ধ্বংস হয়ে গেছে ভাবি। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমার উপর অভিমান করে তাওয়াফকে বিয়ে করেছে। নাজমা এ ব্যাপারে কিছুই জানতো না। কথাটা তারও বিশ্বাস হলো না। সত্যি কি তাওয়াফের সাথে পেখমের বিয়ে হয়েছে?
কি বলছো এসব? তাওয়াবের সাথে পেখমের বিয়ে হয়েছে, এই কথা তোমাকে কে বলেছে? আমি নিজেও বাড়িতে গিয়েছিলাম। তুমি দেখোনি আমার মেয়ে আমার সাথে কেমন করে কথা বলেছে? আমি যেন ওর কেউ না। আমার বুকটা ফেটে যাচ্ছে ভাবি। তাপ যদি পেখমকে বিয়ে করে থাকে তাহলে ভালোই করেছে। পল্লব মির্জা কাঁদলে এই খবর শুনে নাজমা খুশি হয়েছে। এরিন ভার্সিটিতে যাচ্ছে না, মেয়েটা ঠিক মতো খাচ্ছে না, ঘর থেকে বের হচ্ছে না। মেয়ের এরকম আচরণ দেখে মায়ের মন ভেতর ভেতর নানান দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়। মেয়েটা হঠাৎ কি হলো জিজ্ঞেস করলে কিছু বলে না। ওদিকে গ্রাম থেকে ওর দাদা দাদির নাতনিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। ওর বাবা আম্মা আব্বার পছন্দেই মেয়ে বিয়ে দিবেন। ইভা অবশ্য গ্রামে মেয়ের বিয়ে দিতে চায় না। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, গ্রামের পরিবেশের সাথে যদি মানিয়ে নিতে না পারে, নিজের মেয়ে নিয়ে ইভার দুশ্চিন্তা শেষ নেই। ওদিকে আবার বড়ভাবে ফোনে জানালো পেখম তাহফের নাকি বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে কেমন প্রতিক্রিয়া জানানো উচিত এবার সেটাই ভুলে গেছে। তাহফের সাথে পেখমের বিয়ে তাদের কল্পনার বাইরে ছিল। মাকে ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে ইতি জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ইতি, আমাকে একটা চিমটি কাটতো মা। ইতি ভয় পেয়ে গিয়ে বলল, কেন মা? তোর বড় মামি ফোন করেছিল, তাওফ আর পেখমের নাকি বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে ইতিও প্রথমে মায়ের মতোই ধাক্কা খেলো, কিন্তু পর মুহূর্তে হই হই করে উঠলো, দৌড়ে আপুর ঘরে চলে গেল। ইরিন তখন পড়ার টেবিলে বসে বইয়ের উপর মাথা রেখে কাঁদছে। তাওয়াব ভাইকে ছাড়া এই জীবনে কখনোই অন্য কোনো পুরুষকে কল্পনা করেনি। সেই তাওয়াব ভাই তাকে ফিরিয়ে দিয়েছে।